ঢাকা গুলশান ২ গোলচত্বর সময় ভর দুপুর। সিগন্যালের লাল বাতিটা যেন অনন্তকাল ধরে চলছে। ঢাকার রাস্তায় আটকে থাকা গাড়িগুলোর মতো সময়টাও যেন স্থবির হয়ে গেছে। সিরিয়াসলি নিশা, আমি এই জ্যামে বসে বসে আক্ষরিক অর্থেই সিদ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন কেউ ঢাকার সব গাড়ি এনে এই এক রাস্তার মোড়ে ফেলে দিয়ে গেছে। আমার গাড়ির এসিটাও যেন এই গরমের সাথে আর পেরে উঠছে না। ওয়েলকাম টু ঢাকা মাই ডিয়ার। তুই এমন ভাবে কথা বলছিস যেন আজই প্রথম জ্যামে পড়লি। শোন, মিজাজ ঠান্ডা রাখ। আচ্ছা শোন না, একটা কথা ছিল। কালকের পার্টির জন্য আমি যে ড্রেসটা অর্ডার করেছিলাম ওটা চলে এসেছে। জাস্ট ওয়াও, তুই দেখলে পাগল হয়ে যাবি। গ্রেট, তুই তো ড্রেস নিয়ে এক্সাইটেড থাক আর আমি এখানে বসে গাড়ির হর্ন শুনতে থাকি। জানিস, মাঝে মাঝে মনে হয় এই শহরের হর্নগুলো যেন আমায় ব্যঙ্গ করে হাসছে, বলছে কোথায় যাবি রে অথৈ রহমান, আজকে তো থাকতেই হবে। তুই বড্ড বেশি ড্রামাটিক অথই। আচ্ছা বাদ দে, আঙ্কেলের কি খবর? এখনো কি তোর লাইফস্টাইল নিয়ে তার লেকচার দেওয়া বন্ধ হয়নি, নাকি ডোজ আরো বেড়েছে? বেড়েছে মানে? এখন তো দিন রাত 24 ঘন্টাই চলে। সকালে ঘুম থেকে উঠি তার দায়িত্ব জ্ঞানহীনতার বকা শুনে, আর রাতে ঘুমাতে যাই ভবিষ্যৎ নিয়ে ভাবার উপদেশ নিয়ে। তার ধারণা আমি নাকি জীবনটাকে উড়িয়ে দিচ্ছি। আরে বাবা, আমার বয়স কত? আমি এখন জীবনটা উপভোগ করবো না তো কবে করব? কবরে গিয়ে। একদম ঠিক বলেছিস। তবে আঙ্কেলও হয়তো তার জায়গা থেকে ঠিক। তুই যেভাবে বন্ধু বান্ধবদের জন্য অকাতরে খরচ করিস, যেভাবে হুটহাট প্ল্যান করে দেশের বাইরে চলে যাস, বাবা হিসেবে চিন্তা তো হবেই। এটা চিন্তা নয় নিশা, এটাকে বলে কন্ট্রোল করা। উনি চান আমি তার হাতে পুতুল হয়ে থাকি। তার পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে হবে, তার দেখানো পথে আমি চলবো, তার ব্যবসার হাল ধরবো। আমার নিজের কি কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই? আমি তার মেয়ে, তার ক্লোন নই। আমি বুঝতে পারছি দোস্ত, কিন্তু তুই তো জানিস রাফিদ ভাইয়ের সাথে তোর বিয়ের কথাটা কিন্তু বেশ জোরালো ভাবেই চলছে দুই পরিবারে। কালকের পার্টিতে হয়তো আঙ্কেল এই ব্যাপারে কিছু অ্যানাউন্সমেন্টও করতে পারে। অসম্ভব, রাফিদ একটা আস্ত উজবু, টাকা ছাড়া আর কিছুই বোঝে না। তার সাথে দুটো কথা বলার মতো টপিকও খুঁজে পাওয়া যায় না। ওর পৃথিবীটাই হলো ব্র্যান্ড, পার্টি আর শো অফ। ওকে বিয়ে করার আগে আমি বিষ খেয়ে মরে যাবো, তবুও। কথা শেষ করার আগে সিগন্যাল সবুজ হয়ে গেল। সামনের গাড়িগুলো ধীরে ধীরে এগোতে শুরু করলো। ছাড় এসব, সিগন্যাল ছেড়েছে, আমি তোকে পরে কল দিচ্ছি। এই জ্যামের রাজ্য থেকে আগে নিজেকে উদ্ধার করি। বাই। ফোনটা কেটে পাশের চিটে ছুঁড়ে ফেলো অথই। তার ফর্সা মুখটা রাগে আর বিরক্তিতে লাল হয়ে আছে। এক্সিলেটরে সজোরে চাপ দিতেই কালো মার্সিডিসটা যেন একটা ক্ষুধার্ত চিতার মতো লাফিয়ে সামনে এগিয়ে গেল। গাড়িটা যখন তীব্র গতিতে গুলশান অ্যাভিনিউ ধরে ছুটছিল, তখন রাস্তার পাশের এক খাবারের দোকান থেকে উচ্ছিষ্টের লোভে ছুটে আসা একটা পথকুকুর আচমকাই চলে আসে গাড়ির সামনে। বিপদটা কয়েক সেকেন্ডের। অথই সজোরে স্টিয়ারিংটা বাম দিকে মোচড় দিল। বিকট টায়ার ঘষার শব্দে পথচারীরা চমকে তাকালো। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের দিকে চলে গেল, যেখানে এক মধ্যবয়সী লোক সাইকেলে করে ধীরে সুস্থে যাচ্ছিলেন। লোকটার চোখে ভয়ে বিস্ফোরিত। মৃত্যু নিশ্চিত জেনে হয়তো চোখ বন্ধ করে ফেলেছিলেন তিনি, কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেন মাটি ফুঁড়ে উদয় হলো কেউ। ছাইরঙ্গা টি শার্ট পরা এক যুবক ঝড়ের বেগে লোকটাকে সাইকেলে সহ টেনে একপাশে সরিয়ে নিল, কিন্তু নিজে সরার সময় পেল না। অথয়ের মার্সিডিসের সামনে বাম্পারটা সজোরে এসে আঘাত করলো তার পায়ে। একটা চাপা আর্তনাদ বাতাসে মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যেই চারপাশে একটা ছোটখাটো ভিড় জমে গেল। অথই রাগে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলো। তার প্রথম নজর পড়ল গাড়ির বাম্পারে লাগা পিচ্ছিল দাগটার দিকে। What the hell is wrong with you? চোখে বাসায় রেখে রাস্তায় বেরিয়েছেন নাকি? মরার জন্য আমার গাড়িটাই খুঁজে পেয়েছিলেন? রাস্তার মাঝখানে এটা কি গরুর হাট পেয়েছেন যে যেদিকে খুশি চলে আসবেন? জিদান তখন পায়ের অসহ্য যন্ত্রণা চেপে কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তার ছেঁড়া জিন্সের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে ফুটপাতের গ্রিল ধরে নিজেকে সামলে নিল। তারপর শান্ত চোখে তাকালো অথয়ের দিকে। মেয়েটার চোখে মুখে কোনো উদ্বেগ বা অনুশোচনার লেশ মাত্র নেই। আমার জন্য চিন্তা করার আগে নিজের গাড়ির চিন্তাটা করুন ম্যাডাম। দেখুন কি সুন্দর একটা দাগ লাগিয়ে দিলাম আপনার মসৃণ সৌন্দর্যে। ইস, খুব খারাপ লাগছে আমার। নতুন গাড়ি মনে হচ্ছে। জিদানের এমন অপ্রত্যাশিত শান্ত ও বিদ্রুপাত্মক উত্তরে অথই যেন আরো বেশি জ্বলে উঠল। সে ভেবেছিল ছেলেটা এখন হয় কাঁদবে, নয়তো ক্ষতিপূরণের জন্য পায়ে পড়বে। শাট আপ, জাস্ট শাট আপ ইউর মাউথ। কত বড় সাহস যে আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? এই তুই জানিস আমি কে?
তোর মতো 10টা লোককে আমি কিনে আনার বেচে দিতে পারি। একটা সামান্য রাস্তার লোক হয়ে আমার গাড়ির সামনে এসেছিস, আবার আমার সাথে গলাবাজি করছিস। আপনি কে সেটা জানার আগ্রহ আমার বিন্দুমাত্র নেই ম্যাডাম, কিন্তু আপনি যে একজন মানুষ নন, নিছকই টাকার অহংকারে অন্ধ হয়ে যাওয়া একটা পুতুল, সেটা আপনার কথাতেই স্পষ্ট। আর রাস্তার লোক বলছেন, এই রাস্তাটায় আপনার যতটা অধিকার আমারও ঠিক ততটাই। আপনার বাবা নিশ্চয়ই পুরো ঢাকা শহরটা কিনে নেননি। ভিড়ের মধ্য থেকে কেউ একজন ফিসফিস করে বলল, ছেলেটা তো ঠিক কথাই বলছে। অথয়ের কান পর্যন্ত কথাটা পৌঁছাতে তার কান গরম হয়ে গেল। তো সাহস তো কম না, তুই আমাকে সভ্যতা শেখাবি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছিস তুই আর দোষ দিচ্ছিস আমার। একটা সাইকেলওয়ালাকে বাঁচাতে গিয়ে আমার এত দামি গাড়ির এই হাল করেছিস, তার জন্য তোর তো আমার পা ধরে ক্ষমা চাওয়া উচিত। প্রথমত, অ্যাক্সিডেন্ট আমি করিনি, আপনার বেপরোয়া ড্রাইভিং করেছে। দ্বিতীয়ত, আমি কোনো সাইকেলওয়ালাকে বাঁচাতে যাইনি, একজন বাবাকে বাঁচাতে গিয়েছিলাম, যিনি হয়তো এই সাইকেল চালিয়েই তার পরিবারের জন্য রুটি রুজি আয় করেন। আপনার কাছে হয়তো এই গাড়ির বাম্পারটা অনেক দামি, কিন্তু ওই লোকটার কাছে তার জীবনের দাম তার থেকেও অনেক বেশি। নাকি আপনার কাছে জীবনের দামও গাড়ির সিসি দিয়ে মাপা হয়? ও, তাহলে এখন ফিলোসফি ছাড়া হচ্ছে? বাহ, বেশ তো। তোদের মতো ফকিরদের মুখে আবার বড় বড় কথা। আমি জানি তোদের আসল মতলবটা কি। বড় গাড়ি দেখলেই হলো, ইচ্ছে করে সামনে এসে ঝাঁপিয়ে পড়বি, তারপর দুটো পয়সার জন্য নাটক করবি। বল, কত টাকা চাই তোর? তোর এই ভাঙা পায়ের দাম কত বল? অথয়ের কথায় জিদানের শান্ত মুখটা এক মুহূর্তের জন্য কঠিন হয়ে উঠল। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। টাকা? আপনি সবকিছু টাকা দিয়ে বিচার করেন, তাই না? ভালোবাসা, সম্মান, জীবন সবকিছুই আপনার কাছে টাকার অঙ্কে মাপা। কিন্তু জেনে রাখুন ম্যাডাম, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আপনার বাবার ব্যাংকের সমস্ত টাকা দিয়েও কেনা যায় না। তার মধ্যে একটা হলো আত্মসম্মান। আত্মসম্মান? হ্যাঁ, তোর মতো একটা রাস্তার ছেলের আবার আত্মসম্মান? লেকচার রাখ তোর, আমার সময় নষ্ট করিস না। এই নে তোর আত্মসম্মানের দাম। এই বলে অথই তার ভ্যানিটি ব্যাগ থেকে এক গোছা 500 টাকার নোট বের করে তার ছেলের সাথে জিদানের মুখের উপর ছুঁড়ে মারল। নোটগুলো প্রজাপতির মতো উঠতে উঠতে জিদানের পায়ে আর রাস্তার ধুলোয় লুটোপুটি খেতে লাগলো। এই দৃশ্য দেখে ভিড়ের মধ্যে থাকা সবাই ছিছি করে উঠল। জিদান এক দৃষ্টিতে পায়ের কাছে পড়ে থাকা টাকাগুলোর দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে ধীরে ঠোঁট তুলে অথয়ের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে আবার ফিরে এসেছে সেই অদ্ভুত হাসিটা। আপনার মতো সুন্দরীর হাতে আহত হওয়াটাও হয়তো এক ধরনের সৌভাগ্য, কিন্তু আজ বুঝলাম আপনার মতো সুন্দরীর মনের সংস্পর্শে আসাটা তার থেকেও বড় দুর্ভাগ্য। আপনার রূপটা বাইরের, ভেতরটা এই রাস্তার ধুলোর চেয়েও নোংরা। জিদানের শেষ কথাটা যেন একটা চাবুকের মতো অথয়ের আত্মসম্মানে আঘাত করলো। এই প্রথম কেউ তার মুখের উপর এমন কথা বলার সাহস করলো। টাকাগুলো রাস্তাতেই পড়ে থাকে ম্যাডাম, কুকুরটাকেও তো বাঁচাতে পারলেন না। হয়তো কোনো ক্ষুধার্ত মানুষের পেট ভরবে, আপনার পাপের বোঝা তাতে যদি কিছুটা কমে। অথই আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। অপমানের রাগে তার সারা শরীর কাঁপছে। সে প্রায় দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠল। টায়ারের তীব্র আর্তনাদ তুলে সে ঝড়ে পেকে গাড়িটা নিয়ে চলে গেল, যেন নিজের পরাজয়ের কাছ থেকে পালাচ্ছে। জিদান এক দৃষ্টে মিলিয়ে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে রইল, তারপর পায়ের কাছে পড়ে থাকা টাকাগুলো খুব যত্ন করে তুলে নিল। যে সাইকেলওয়ালা লোকটাকে বাঁচিয়েছিল সে এতক্ষণ ভয়ে একপাশে দাঁড়িয়ে কাঁপছিল। জিদান তার কাছে এগিয়ে গেল। চাচা, আপনি ঠিক আছেন তো? ভয় পাবেন না, যা হওয়ার হয়ে গেছে। বাবা, তুমি আজ আমার জান বাঁচিয়েছো, আল্লাহ তোমার মঙ্গল করুক। ওই অহংকারী মাইয়াটা তোমার কত কথা শোনাইলো, আমার খুব খারাপ লাগছে বাবা। বাদ দিন তো চাচা, বড় লোকদের কথা গায়ে মাখতে নেই। এই নিন, এই টাকাটা আপনি রাখুন। জিদান পুরো টাকার গোছাটা লোকটার হাতে গুঁজে দিল। লোকটা বিস্ময়ে আর কৃতজ্ঞতায় অবাক হয়ে গেল। এ কি করলা বাবা? এটা তো তোমার চিকিৎসার টাকা। আমার চিকিৎসা আমি করিয়ে নিতে পারবো চাচা, আপনি এই টাকা দিয়ে আপনার ছেলেমেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাবেন। যান, সাবধানে বাড়ি ফিরে যান। লোকটার চোখে জল উপেক্ষা করে জিদান এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিড় ঠেলে এগিয়ে গেল। তার মুখটা নির্বিকার, কিন্তু চোখ দুটো অসম্ভব গভীর, যেন এইমাত্র ঘটে যাওয়া ঘটনাটা তার জীবনে কোনো আচরি কাটাতে পারেনি। কিন্তু সত্যি কি তাই, নাকি এটা ছিল এক নতুন ঝড়ের পূর্ব আভাস, যেটা কেবল সময়ই বলতে পারবে?
সন্ধ্যার সময় রহমান ভিলা অথয়ের বাড়ি। রহমান ভিলার বিশাল ড্রয়িং রুমটা মূল্যবান আসবাব আর শৌখিন জিনিসপত্রে সাজানো। দেওয়ালে ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা দামি পেন্টিং। কিন্তু এই বাড়ির দেওয়ালে কান পাতলে এখন শুধু গুমট নীরবতা আর চাপা টেনশন ছাড়া আর কিছুই শোনা যায় না। জনাব আশফাক রহমান দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসায়ী। তার প্রিয় চামড়ার সোফাটাই হেলান দিয়ে বসে আছেন। তার কপালে চিন্তার গভীর ভাঁজ। হাতে ধরা দামি ব্র্যান্ডের চায়ের কাপটা কখন ঠান্ডা হয়ে গেছে সেদিকে তার খেয়ালই নেই। রহিম ওই থেকে ফিরেছে? বাড়ির পুরনো বিশ্বস্ত কর্মচারী রহিম জবাবে বলে, জি স্যার, ছোট ম্যাডাম তো ঘন্টাখানিক আগেই ফিরেছেন। ফিরে সোজা নিজের ঘরে চলে গেছে। মুখটা খুব ভার ছিল স্যার, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাইনি। ওর মুখ আজকাল আর হালকা থাকে কখন? ওর মা বেঁচে থাকতে মেয়েটা এমন ছিল না, বড্ড হাসি রসি প্রান্তবন্ত ছিল। আর এখন যে অহংকার আর বেপরোয়া মনোভাব ছাড়া ওর মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। আমি বুঝতে পারছি না কিভাবে ওকে সামলাবো। ছোট ম্যাডাম আসলে মন থেকে খুব ভালো স্যার। মায়ের অভাবটা হয়তো এখনো মেনে নিতে পারিনি। আপনি চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে রহিম? আজকেও নাকি গুলশানে অ্যাক্সিডেন্ট করেছে। ওর বন্ধু নিশার বাবা ফোন করে জানালেন। ভাগ্য ভালো যে বড় কিছু হয়নি, কিন্তু এভাবে আর কতদিন? ওর নিরাপত্তার জন্য আমার কিছু একটা করতেই হবে। আজ একজন আসার কথা আছে, সে এলে আমাকে খবর দিও। জি স্যার। রহিম চলে যেতেই আশফাক রহমান চোখ বন্ধ করে সোফায় মাথায় এলিয়ে দিলেন। তার চোখের সামনে ভেসে উঠছে অথয়ের ছোটবেলার হাসি মাখা মুখটা। ঠিক সেই মুহূর্তেই ঝড়ের মতো ড্রয়িং রুমে প্রবেশ করলো অথয়। তার পরনে তখনও দিনের পোশাক, চুলগুলো অগোছালো, মুখটার আগে থমথমে। বাবা, তোমার সাথে আমার কথা আছে। বসো মা, আমি তোমার কথাই ভাবছিলাম। শরীর ঠিক আছে তো? শুনলাম আজ। আমি একদম ঠিক আছি। আর তুমি যার কাছ থেকে যাই শুনে থাকো তার কোনোটাই সত্যি নয়। দোষটা আমার ছিল না। একটা অসভ্য ছোট লোক আমার গাড়ির সামনে এসে পড়েছিল, সেই ইচ্ছে করে ঝামেলাটা পাকিয়েছে। ওইটি, আমি তোমার বাবা, আমাকে অন্তত সত্যিটা বলো। নিশার বাবা বললেন তুমি নাকি লোকটাকে টাকা দিয়ে অপমান করে এসেছো, এটা কি সত্যি? অপমান? আমি অপমান করছি? বাবা, তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো না। লোকটা একটা আস্ত বাটপার। সে ইচ্ছে করে তার পায়ের ক্ষতি করেছে যাতে আমার কাছ থেকে টাকা আদায় করতে পারে। আর আমি তাকে টাকা দিয়ে কোনো ভুল করিনি। ওটাই ওর প্রাপ্য ছিল। ওর মতো লোকেদের এইভাবেই শিক্ষা দিতে হয়। শিক্ষা? এটাকে তুমি শিক্ষা দেওয়া বলো ওইটি? রাস্তায় একজন মানুষকে অপমান করাকে তুমি শিক্ষা বলছো? আমি তোমাকে এই আদর্শ দিয়ে বড় করেছি। তোমার মা থাকলে আজ কি ভাবতেন বলো তো? মায়ের কথা উঠতেই অথয়ের চোখ ছলছল করে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। প্লিজ বাবা, কথায় কথায় মায়ের প্রসঙ্গ টানবে না। মা থাকলে হয়তো পরিস্থিতিটাই এমন হতো না। তুমি সব সময় আমাকেই দোষ দাও, কিন্তু আমি যাই করি তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। কারণ? কি কারণ ওইটি? তোমার এই উদ্যত আচরণের পেছনে কি কারণ থাকতে পারে? তোমার যা প্রয়োজন তার চেয়ে বেশি আমি তোমাকে দিয়েছি। কোথায় কমতি রেখেছি আমি? আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমি চাই তুমি কোনো রকম নাটক না করে আমার সিদ্ধান্তটা মেনে নেবে। কি সিদ্ধান্ত? আমি তোমার জন্য একজন পার্সোনাল বডিগার্ড নিয়োগ দিয়েছি। আজ থেকে 24 ঘন্টা সে তোমার সাথে থাকবে। তুমি যেখানে যাবে যাই করবে সে তোমার ছায়া মতো পিছু পিছু থাকবে। তোমার নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার একমাত্র কাজ। বডিগার্ড? তুমি আমার জন্য গুপ্তচর নিয়োগ দিচ্ছ? আমি কোনো ছোট বাচ্চা নই যে আমার পেছনে পাহারা দেওয়ার জন্য লোক রাখতে হবে। এটা কিছুতেই হবে না, আমি মানবো না। তোমাকে মানতেই হবে ওইথি, এটা আমার ফাইনাল ডিসিশন। তোমার বেপরোয়া জীবন যাপনের জন্যই আজ আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তোমার শত্রুর অভাব নেই ওইথি। আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা সুযোগের অপেক্ষায় বসে আছে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। শত্রু? প্রতিদ্বন্দ্বী? বাহ, দারুণ অজুহাত। আসল কথা হলো তুমি আমার স্বাধীনতা কেড়ে নিতে চাও। তুমি চাও আমি তোমার কথা মতো উঠি বসি, কিন্তু সেটা হবে না বাবা। আমি আমার জীবন নিজের মতো করে বাঁচবো। কোনো বডিগার্ড ফডিগার্ড আমি রাখবো না। দ্যাটস ফাইনাল। বাবা মেয়ের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই কলিং বেল বেজে উঠল। রহিম দরজা খুলতে ভেতরে প্রবেশ করলো এক লম্বা সুঠাম দেহি যুবক। তার পরনে ফর্মাল শার্ট আর ট্রাউজার, চুলগুলো পরিপাটি করে আচানো, মুখে এক চিলতে পরিচিত হাসি। আগন্তুককে দেখে অথয়ের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ তো সেই লোক, গুলশানের সেই রাস্তার লোকটা। আহ জিদান, তুমি এসে গেছো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভেতরে এসো। আসসালামু আলাইকুম স্যার, আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তার জ্যামটা। আরে না না, ঠিক আছে, এসো। তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার একমাত্র মেয়ে ঐথি রহমান। জিদান অথয়ের দিকে তাকিয়ে সেই রহস্যময় হাসিটা দিল। ম্যাডামের সাথে আমার আগেই পরিচয় হয়েছে স্যার, আজ দুপুরেই গুলশানের রাস্তায়।
জিদানের কথা শুনে আশফাক রহমান অবাক হলেন, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলো অথই। তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। বাবা, হোয়াট ইজ দিস? এই লোকটা আমার বডিগার্ড। তুমি কি আমার সাথে মজা করছো? এই অসভ্য ছোট লোকটা আমার ছায়াও মারানোর যোগ্যতা রাখে না, আর তুমি তাকে আমার বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছো। হাউ ডিয়ার ইউ! ঐথি, মুখ সামনে কথা বলো। কি বলছো এসব? এই সেই লোক মানে কি? হ্যাঁ বাবা, এই সেই লোক যার কথা আমি তোমাকে বলেছিলাম, একটা আস্ত বাটপার, চালচুলোহীন রাস্তার লোক। আর তুমি কি না, ছি, আমি ভাবতেও পারছি না। তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি। জিদান, ও যা বলছে এসবের মানে কি? জিদান পুরোটা সময় চুপচাপ দাঁড়িয়েছিল। অথয়ের সমস্ত অপমান সে শান্তভাবে হজম করছিল। এবার সে মুখ খুলল, তার কণ্ঠস্বর শান্ত কিন্তু অসম্ভব দৃঢ়। স্যার, ম্যাডাম যা বলছেন তার কিছুটা সত্যি। আজ দুপুরে আমাদের দেখা হয়েছিল এবং পরিস্থিতিটা খুব একটা সুখকর ছিল না। উনি হয়তো আমাকে ভুল বুঝছেন। ওনার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এমনটাই ভাবতো। ওনার কোনো দোষ নেই। ওয়াও, কি মহানুভবতা! এখন আবার সাধু সাজার চেষ্টা করা হচ্ছে। বাবা, তুমি ওর কথায় একদম ভুলবে না। ও একটা আস্ত অভিনেতা। তুমি ওকে বের করে দাও বলছি। ঐথি, চুপ করো, একটা কথাও বলবে না। জিদান একটা ফাইল আশফাক রহমানের দিকে এগিয়ে দিয়ে বলে, স্যার, এই ফাইলে আমার সম্পর্কে সব তথ্য দেওয়া আছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন প্রাক্তন সদস্য। প্রায় 4 বছর আমি দেশের সেবা করেছি। কাউন্টার টেরোরিজম, ভিআইপি প্রোটেকশন এবং ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ে আমার বিশেষ প্রশিক্ষণ রয়েছে। বেশ কিছু ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশ নেওয়ার পর আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করি। জিদানের কথাগুলো শুনে আশফাক রহমান বলল। অথয় অবাক হয়ে গেল। একজন রাস্তার লোক এর এমন পরিচয় থাকতে পারে তা তার কল্পনার বাইরে ছিল। শফিক স্যার আমার প্রাক্তন কমান্ডিং অফিসার ছিলেন। উনি আমাকে আপনার কথা বলেন। আর গুলশানের ঘটনাটা স্যার, ওটা নিছকই একটা দুর্ঘটনা। আমি কোনো টাকা পয়সার লোভে ওখানে ছিলাম না। আর ম্যাডাম যে টাকাটা দিয়েছিলেন সেটাও আমি নেইনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছিলাম। জিদানের প্রতিটি কথা ছিল স্পষ্ট এবং আত্মবিশ্বাসী। তার মধ্যে কোনো জড়তা বা মিথ্যার লেশমাত্র ছিল না। আশফাক রহমান ফাইলটা খুলে দেখতে লাগলেন। সেখানে জিদানের ছবি সহ সমস্ত প্রশংসাপত্র এবং দলিল দেওয়া আছে। তিনি ফাইল থেকে মুখ তুলে বললেন, আই এম ইমপ্রেসড জিদান, তোমার প্রোফাইল সত্যি অসাধারণ। ঐথি, আমি দুঃখিত মা, তুমি না জানিয়ে ওকে অপমান করেছো। তোমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা? আমি এই লোকটার কাছে? নেভার। বাবা, তুমি কি ওর কথাগুলো বিশ্বাস করছো? এগুলো সব বানানো গল্প। ও একটা ফ্রড। ও নিশ্চয়ই কোনোভাবে মেজর আঙ্কেলকে পটিয়েছে। আমি ওকে এক মুহূর্তের জন্য আমার আশেপাশে সহ্য করব না। যথেষ্ট হয়েছে ঐথি, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। জিদানই তোমার বডিগার্ড হিসেবে থাকবে, এটাই ফাইনাল। তোমার যদি খুব বেশি সমস্যা হয় তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারো, কিন্তু তোমার সব ধরনের পার্টি, ঘোরাঘুরি, ক্রেডিট কার্ড সবকিছু বন্ধ। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে। বাবার কাছ থেকে এমন চরম পত্র পেয়ে অতই স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল সে এবার সত্যি কোণঠাসা হয়ে পড়েছে। সে একবার তার বাবার কঠিন মুখের দিকে, আরেকবার জিদানের শান্ত অবিচল মুখের দিকে তাকালো। জিদানের ঠোঁটের কোণে তখনও লেগে আছে সেই রহস্যময় হাসিটা, যা অথয়ের বিরক্তিকে যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো বাবা, তুমি আমাকে জোর করে ওর অধীনে রাখতে পারবে, কিন্তু আমার মনটাকে কোনোদিনও ওর জন্য নরম করতে পারবে না। ও আমার বডিগার্ড হতে পারে, কিন্তু আমার সম্মান কোনোদিনও পাবে না। আমার চোখেও সারা জীবন একটা রাস্তার লোকই থেকে যাবে। এই বলে অথই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন আশফাক রহমান। ড্রয়িং রুমে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। আম সরি জিদান, আমার মেয়ের ব্যবহারের জন্য আমি লজ্জিত। এতে লজ্জিত হওয়ার কিছু নেই স্যার। আগুনকে ঘি থেকে দূরে রাখতে চাইলে আগুন তো একটু ছটফট করবেই। ম্যাডামের রাগটা স্বাভাবিক। আমাকে শুধু একটু সময় দিন। আমি কথা দিচ্ছি, আমি আমার দায়িত্বে কোনো অবহেলা করব না। ওনার নিরাপত্তা আমার কাছে সবার আগে। জিদানের আত্মবিশ্বাসী কথা আশফাক রহমান কিছুটা ভরসা খুঁজে পেলেন, কিন্তু তিনি জানতেন না এই আপাতত শান্ত পরিস্থিতিটা আসলে এক নতুন এবং আরো জটিল ঝড়ের পূর্ব আভাস মাত্র। অতই আর জিদানের এই অপ্রত্যাশিত সাক্ষাৎ তাদের দুজনের জীবনকে এক নতুন পথে ঠেলে দিতে চলেছে। সেখান থেকে ফেরার কোনো উপায় হয়তো আর থাকবে না। পরের দিন রাতে রেডিসন ব্লু হোটেলের জমকালো হলরুমের ভেতরটা যেন এক টুকরো আকাশ। উপলক্ষ জানার
উপলক্ষ জনাব আশফাক রহমানের ব্যবসায়িক পার্টনারের ছেলে রাফিদ চৌধুরীর বাগদান। অথই একটা দামি নীল গাউন পরে এসেছে, তার মুখে একটা মেয়ে কি হাসি লাগানো, কিন্তু চোখ দুটো বারবার খুঁজে ফিরছে পালিয়ে যাওয়ার পথ। তার কয়েক হাত দূরে একটা পিলারের পাশে চায়ের মতো দাঁড়িয়ে আছে জিদান। তার পরনে কালো ছুট, তীক্ষ্ণ দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে হলরুমের প্রতিটি কোণায়। নিশা অথয়ের কানে কাছে মুখ এনে বলে, কি রে, তুই এমন ভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কেউ জোর করে এখানে দাঁড় করিয়ে রেখেছে? আর তোর ওই বডিগার্ড তোকে যেভাবে চোখে চোখে রাখছে দেখে মনে হচ্ছে তুই কোনো দাগি আসামি। প্লিজ নিশা, ওর কথা বলে আমার মেজাজটা আরো খারাপ করিস না। বাবা জোর করে ওকে আমার সাথে পাঠিয়েছে, বলেছে আমার সম্মান বাঁচাতে চাইলে ওকে নিয়ে যাও। দেখেছিস অবস্থা, আমার নিজের কোনো প্রাইভেসি রইল না, মনে হচ্ছে গলায় একটা অদৃশ্য শেকল পরিয়ে দিয়েছে। কিন্তু লোকটা দেখতে তো একেবারে সিনেমার হিরোদের মতো। সিরিয়াসলি অথই, টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, আর ওই অ্যাটিটিউড, পুরো অ্যাংরি ইয়ং ম্যান। অনেক মেয়ে কিন্তু তোর দেখে হিংসায় চলে যাচ্ছে। হিরো ছাই, ও একটা রাস্তার লোক ছাড়া আর কিছুই না। স্যুট পরলেই জেন্টলম্যান হওয়া যায় না নিশা। ওর ভেতরের অসভ্যতাটা আমি নিজের চোখে দেখেছি। আর বয়স কতই বা হবে, আমার চেয়েও ছোট মনে হয়। আমার পেছনে আমার চেয়ে ছোট একটা ছেলেকে পাহারা দেওয়ার জন্য লাগানো হয়েছে, ভাবা যায় কি লজ্জার ব্যাপার। অথই আর চোখে একবার জিদানের দিকে তাকালো। জিদানের দৃষ্টি তখন অন্যদিকে। সে দুজন সন্দেহজনক লোককে লক্ষ্য করছিল, যারা অনেকক্ষণ ধরে অথয়ের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। রাফিদ হাতে ড্রিঙ্কের গ্লাস নিয়ে এগিয়ে এসে বলে, এ অত ইউ আর লুকিং গাইস, নীল রংটা তোমাকে দারুণ মানিয়েছে, যেন নীল পরি। থ্যাংক ইউ রাফিদ, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস, বাট আমার কংগ্রাচুলেশনটা তো আমি তোমাকেই বলবো। আঙ্কেল তো আমাদের বিয়ের ব্যাপারে। রাফিদ প্লিজ, আজ তোমার এঙ্গেজমেন্ট, এইসব কথা এখন থাক, এনজয় ইওর পার্টি। অথই রাফিদের কাছ থেকে সরে এসে হলের এক কোণায় চলে গেল। তার দম বন্ধ হয়ে আসছিল। এই লোক দেখানো জৌলুস, এই মেকি সম্পর্কগুলো তাকে ক্লান্ত করে দিচ্ছিল। সে বেলকনির দিকে এগিয়ে গেল একটু তাজা বাতাসের জন্য। জিদানো নিঃশব্দে তাকে অনুসরণ করলো। আমার কি একা থাকারও কোনো অধিকার নেই, নাকি বাথরুমে গেলেও তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে? ভেতরে অনেক লোকজন ম্যাডাম, আর পরিবেশটাও খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আপনার একা থাকাটা নিরাপদ নয়। নিরাপদ? কার কাছ থেকে নিরাপদ নই আমি? তোমার কাছ থেকে। তুমি তো আমার সবচেয়ে বড় মানসিক অশান্তি। কেন তুমি আমার জীবনটাকে নরক বানাচ্ছ? চলে যাও না কেন তুমি? আমি চলে গেলেই যদি আপনার নিরাপত্তা নিশ্চিত হতো তাহলে আমি এক মুহূর্ত থাকতাম না ম্যাডাম, কিন্তু আমার মন বলছে আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে। ও তাই? জ্যোতিষী গিরিও শুরু করেছো নাকি? তোমার এসব ফালতু কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। আমার কাছ থেকে দূরে থাকো, জাস্ট লিভ মি অ্যালোন। এই বলে অথই বেলকনির শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। জিদান আর কথা না বাড়িয়ে একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে চারিদিকে নজর রাখছিল। ঠিক তখনই বেলকনিতে প্রবেশ করলো দুজন লোক। এদের একজন জনাব হায়দার, আশফাক রহমানের অন্যতম ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, অন্যজন তার ছেলে শাহেদ। আরে আশফাক সাহেবের মেয়ে না অথই, তাই তো? একা একা এখানে কি করছো মা? জি আঙ্কেল, ভেতরে খুব গরম লাগছিল তাই একটু। শাহেদ একটা নোংরা দৃষ্টিতে অথয়ের আপদ মস্তক জরিপ করতে করতে বলল। শাহেদ আরেকটু এগিয়ে এসে অথয়ের খুব কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করলো। শাহেদের হাতে থাকা ড্রিঙ্কের গ্লাসটা অথয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, চলো না একটা ড্রিঙ্ক করা যাক, আপনার সব মন খারাপ দূর হয়ে যাবে। অতএব বুঝতে পারছিল লোক দুটোর উদ্দেশ্য ভালো না। সে দ্রুত জায়গাটা ত্যাগ করার জন্য ঘুরে দাঁড়ালো, কিন্তু শাহেদ তার পথ আটকে দাঁড়ালো। আরে আরে এত তারা কিসের? পার্টি তো এখনো শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তে ছায়ার মতো তাদের মাঝে এসে দাঁড়ালো জিদান। তার উপস্থিতি এতটাই নিঃশব্দ ছিল যে হায়দার আর শাহেদ চমকে উঠল। ম্যাডাম এখন ভেতরে যাবেন? রাস্তা ছাড়ুন। তুই কে রে? কোথাকার দারোয়ান? জানিস কার সাথে কথা বলছিস? আমি কে সেটা জানার দরকার নেই, শুধু এটুকু জানুন যে ম্যাডামের গায়ে একটা আঁচড়ও যদি লাগে তাহলে এই বেলকনি থেকে নিচে পড়ে যাওয়া লাশটা আপনার হবে। ছেলে তুমি বেশি বাড়াবাড়ি করছো, তুমি জানো না আমরা কে? খুব ভালো করে জানি স্যার, আপনারা হলেন সেই সব শিয়াল যারা একা পেয়ে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আপনারা বোধহয় ভুলে গেছেন শিকারের সাথে যদি সিংহ থাকে তাহলে শিয়ালদের লেজ গুটিয়ে পালাতে হয়। জিদানের কথায় শাহেদ রেগে গিয়ে তার কলার ধরতে গেল, কিন্তু তার হাতটা জিদানের কলার পর্যন্ত পৌঁছানোর আগেই এক ঝটকায় জিদান তার হাতটা ধরে এমনভাবে মোচড় দিল যে শাহেদ যন্ত্রণায় চিৎকার করে উঠল। ছেড়ে দে, লাগছে। ছেড়ে দিলাম। ম্যাডামের কাছে ভদ্রভাবে ক্ষমা চান, তারপর এখান থেকে চলে যান। আর দ্বিতীয়বার যদি আপনাদের উনার আশেপাশেও দেখি তাহলে হাতের বদলে ঘাটটাও মটকে দেব। জিদানের চোখের দিকে তাকিয়ে হায়দার ভয় পেয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই ছেলে শুধু কথার কথা বলছে না,
ঠিক আছে ছেড়ে দাও ওকে। শাহেদ মাফ চেয়ে নাও। সরি। জিদান এক ঝটকায় শাহিদের হাতটা ছেড়ে দিল। হায়দার তার ছেলেকে নিয়ে প্রায় দৌড়ে বেলকনি থেকে পালিয়ে গেল। পুরো ঘটনাটা অথয়ের চোখের সামনে ঘটল। সে ভয়ে বিস্ময়ে আর এক অজানা অনুভূতিতে জমে গিয়েছিল। এই প্রথম সে জিদানের রৌদ্রমূর্তি দেখল। এ তো সেই রাস্তার লোক নয়, এ যেন এক অন্য কেউ। আপনি ঠিক আছেন ম্যাডাম? অথই কোনো উত্তর দিতে পারল না। সে শুধু ফ্যাল করে জিদানের দিকে তাকিয়ে রইল। চলুন ভেতরে যাওয়া যাক, জায়গাটা আর নিরাপদ নয়। অথই মন্ত্রমুগ্ধের মতো জিদানের পেছন পেছন হলরুমে ফিরে এলো। সারাটা রাস্তা সে একবারও জিদানের দিক থেকে চোখ ফেরাতে পারেনি। বাড়ি ফেরার পর থেকে রহমান ভিলাতে এক থমথমে পরিবেশ বিরাজ করছিল। আশফাক রহমান তার স্টাডি রুমে পায়চারি করছিলেন। তার মুখটা ফ্যাকাশে বিধ্বস্ত। ফোনের পর ফোন আসছে, আর প্রত্যেকটা ফোনে তার কপালে চিন্তার ভাঁজকে আরো গভীর করে তুলছে। রাতে খাবারের পর তিনি জিদানকে তার স্টাডি রুমে ডেকে পাঠালেন। ভেতরে এসো জিদান। স্যার আপনি ডেকেছেন? হ্যাঁ বসো। আজ রাতের ঘটনার জন্য তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি না থাকলে আজ আমার মেয়ের কি হতো আমি ভাবতেও পারছি না। তুমি আজ শুধু আমার মেয়ের সম্মানই বাঁচাওনি, আমার মান মর্যাদা, আমার সবকিছু বাঁচিয়েছো। এটা আমার দায়িত্ব ছিল স্যার, এর জন্য ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। না জিদান, এটা শুধু দায়িত্ব ছিল না, তুমি যা করেছো তা একজন বাবাও তার সন্তানের জন্য করতে তোমার হাঁপত। হায়দারের মতো শয়তানদের আমি চিনি, ওরা সুযোগের অপেক্ষায় ছিল, আর আজ ওরা সেই সুযোগটা পেয়ে গিয়েছিল। আশফাক রহমান উঠে গিয়ে তার ঘরে সিন্দুক খুলেন। সেখান থেকে কিছু কাগজপত্র বের করে জিদানের সামনে রাখলেন। এই কাগজগুলো দেখো জিদান, আমার কোম্পানির শেয়ারের দাম গত এক সপ্তাহে হু হু করে পড়েছে। আমার সব বড় বড় ডিলগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, ব্যাংকের সব লোন হোল্ড করে দেওয়া হয়েছে। আমি প্রায় দেউলিয়া হতে বসেছি জিদান, আমার সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে এমনটা হওয়ার কারণ কি স্যার? কারণ ওই হায়দার আর ওর মতো আরো কয়েকজন, ওরা সিন্ডিকেট করে আমার ব্যবসাটাকে ধ্বংস করে দিতে চাইছে। আর ওদের আসল উদ্দেশ্য হলো আমাকে পথে বসিয়ে আমার মেয়ে ওই থেকে ওদের ছেলে শাহেদের সাথে বিয়ে দেয়া, যাতে আমার অবশিষ্ট যা কিছু আছে সব ওরা দখল করে নিতে পারে। আজকের পার্টির ঘটনাটা ছিল তারই একটা ট্রেলার। কথাগুলো বলতে বলতে আশফাক রহমানের গলা ধরে এলো। একজন প্রভাবশালী ব্যবসায়ীর এই অসহায় রূপ দেখে জিদানও বিচলিত হলো। আমার কাছে আর কোনো পথ খোলা নেই জিদান, আমি আমার সবকিছু হারাতে রাজি আছি, কিন্তু আমার মেয়ের জীবনটা আমি কোনো শকুনের হাতে তুলে দিতে পারবো না। তাই আমি একটা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তিনি চেয়ারে বসে জিদানের চোখের দিকে সরাসরি তাকালেন। আমি চাই তুমি আমার মেয়েকে নিকাহ করো। প্রস্তাবটা যেন একটা বোমার মতো ফাটলো। জিদান বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। স্যার আপনি কি বলছেন এসব? আমি অথই ম্যাডামকে, এটা কিভাবে সম্ভব? সম্ভব জিদান, তোমাকে এটা সম্ভব করতে হবে। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন, তুমি হয়তো ভাবছো আমি আমার বিপদ তোমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে তোমাকে আমার সবচেয়ে বিশ্বস্ত এবং নিরাপদ আশ্রয় বলে মনে হচ্ছে। ঐতিহ্যের যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে হায়দারের মতো লোকেরা ওকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারবে না, আইনিভাবে ওদের সব পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু স্যার ম্যাডাম কি এটা মেনে নেবেন? উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। আর তাছাড়া আমি ওনার চেয়ে বয়সে ছোট, আমার বয়স 24 আর ম্যাডামের 25। সমাজ কি বলবে? উনি কি তার চেয়ে ছোট একটা ছেলেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন? সমাজের কথা আমি ভাবছি না জিদান, আমি শুধু আমার মেয়ের নিরাপত্তার কথা ভাবছি। আর বয়সের এই সামান্য পার্থক্যটা কোনো ব্যাপারই না, আমি ওকে বোঝাবো, প্রয়োজনে আমি ওকে বাধ্য করব, কিন্তু তোমাকে রাজি হতে হবে জিদান, প্লিজ। আমার এই উপকারটা তোমাকে করতেই হবে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আমার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। স্যার প্লিজ সম্পত্তির কথা বলবেন না। আপনি আমাকে যে বিশ্বাসটা করেছেন সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু এটা শুধু আমার বা আপনার সিদ্ধান্তের ব্যাপার নয়, এটা ম্যাডামের সারা জীবনের প্রশ্ন। ওর জীবনটা বাঁচানোর জন্যই তো এই সিদ্ধান্ত জিদান, তুমি রাজি না হলে আমার আর কোনো উপায় থাকবে না। হয় আমাকে ওই থেকে ওই শয়তানদের হাতে তুলে দিতে হবে, নয়তো আমাকে সপরিবারে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। বলো জিদান, তুমি কি আমার এই শেষ অনুরোধটা রাখবে না? জিদান আশফাক রহমানের অসহায় অশ্রুসিক্ত চোখের দিকে তাকালো। একজন বাবার এমন আর্তনাদ সে উপেক্ষা করতে পারল না। তার চোখের সামনে ভেসে উঠল অথয়ের ভীত সন্তুষ্ট মুখটা। সে একটা দীর্ঘশ্বাস পেল। আমি রাজি স্যার। জিদানের সম্মতিতে আশফাক রহমান যেন প্রাণ ফিরে পেলেন। তিনি দ্রুত উঠে গিয়ে অথয়কে ডেকে আনার জন্য লোক পাঠালেন। কিছুক্ষণ পর অথয় স্টাডি রুমে প্রবেশ করলো। তার মুখে বিরক্তি। এক্সকিউজ মি, বাবা এত রাতে আবার কি হলো? আমার ঘুম পাচ্ছে। ঘরে জিদানকে দেখে তার বিরক্তি আরো বেড়ে গেল। ও এখানে কি করছে? বসো ইথি, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে।
বাবার গলার স্বর শুনে অথই কিছুটা অবাক হলো। সে একটা চেয়ারে বসলো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ রাতেই এই বাড়িতে তোমার বিয়ে হবে। বিয়ে এত রাতে কার সাথে? রাফিদের সাথে? না, জিতানের সাথে। কথাটি শোনার সাথে সাথে অথই পৃথিবীটা যেন দুলে উঠল। সে কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না। তারপর অবিশ্বাসের হাসি হাসলো। খুব ভালো জোকস বাবা, আমি প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম। এখন বলো আসল ব্যাপারটা কি? এটা কোনো জোকস নয় অইথি, আমি যা বলছি সত্যি বলছি। আমি কাজীকে ফোন করে দিয়েছি, তিনি কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। এবার অথয়ের হাসি মিলিয়ে গেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে তার বাবার দিকে, তারপর জিদানের দিকে তাকালো। তোমার মাথা ঠিক আছে বাবা? তুমি কি বলছো? তুমি নিজে বুঝতে পারছো তুমি আমার বিয়ে দিবে এই লোকটার সাথে, তোমার বাড়ির একজন কর্মচারীর সাথে? ও কর্মচারী নয় অইথি, ও আজ তোমার জীবন বাঁচিয়েছে। জীবন বাঁচিয়েছে তার মানে এই নয় যে আমি ওকে বিয়ে করে নেব। তুমি পাগল হয়ে গেছো বাবা, সত্যিই পাগল হয়ে গেছো। আর এই যে তুমি, ও তোকে তুমি করেও বলা যাবে না। তোর সাহস কত বড় যে তুই আমার বাবাকে সব আবল তাবল বোঝানোর চেষ্টা করেছিস? কত টাকা খেয়েছিস তুই আমার বাবার কাছ থেকে বল? ম্যাডাম, আপনি আবার ভুল বুঝছেন। চুপ, একটা কথা বলবি না। তোর মুখেও আমি কিছু শুনতে চাই না। অথই আবার তার বাবার দিকে ফিরল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। প্লিজ বাবা, আমার সাথে এমনটা করো না। ও আমার চেয়ে ছোট। তুমি কি চাও লোকে আমাকে নিয়ে হাসাহাসি করুক, সবাই বলুক অথই রহমান আর কাউকে না পেয়ে নিজের চেয়ে ছোট নিজের বডিগার্ডকে বিয়ে করেছে? আমি এই অপমান সহ্য করতে পারবো না বাবা, আমি মরে যাব। বেঁচে থাকার জন্য এই বিয়েটা প্রয়োজন মা। পরিস্থিতি কতটা জটিল তুমি কিছুই জানো না। আশফাক রহমান তাকে পুরো ঘটনাটা খুলে বলেন। হায়দারের ষড়যন্ত্র, ব্যবসায়ের ক্ষতি, আজকের অপহরণের চেষ্টা, সবকিছু। কিন্তু অথয়ের মাথায় তখন কিছুই ঢুকছিল না। আমি কিছুই শুনতে চাই না, আমি কিছু বুঝতেও চাই না। আমি শুধু জানি আমি এই রাস্তার লোকে বিয়ে করতে পারবো না। তার চিৎকারটা পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলো, কিন্তু আশফাক রহমান তার হাত ধরে ফেলেন। তোমার সামনে আর কোনো পথ খোলা নেই মা। হয় তুমি জিদানকে বিয়ে করে এই বাড়িতে সুরক্ষিত থাকবে, নয়তো কাল সকালেই হায়দারের ছেলে শাহেদ তোমাকে তুলে নিয়ে যাবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি চাও? বাবা শেষ কথাটা একটা চাবুকের মতো অথয়ের কানে বিঁধল। তার শরীরটা অবশ্যই এলো। সে বুঝতে পারলো সে একটা নিখুঁত ফাঁদে আটকা পড়েছে, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। তার সব অহংকার, সব জেদ, সব স্বপ্ন আজ একটা নোংরা ষড়যন্ত্রের কাছে হেরে গেল। সে কান্নায় ভেঙে পড়ে মেঝেতে বসে রইল। জিদান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মুখে কোনো অনুভূতি ফুটে উঠল না, কিন্তু তার ভেতরটা হয়তো এই অসহায় মেয়েটির জন্য দুমড়ে মুচড়ে যাচ্ছিল। নিয়তির এক অদ্ভুত খেলায় আজ রাতটা তাদের দুজনের জীবনের মোড় চিরদিনের জন্য ঘুরিয়ে দিতে চলেছে। মধ্যরাত যেই বলা সেই কাজ। রহমান ভিলার চারিদিকে অদ্ভুত এক নীরবতা। কিছুক্ষণ আগে কাজী সাহেব কবুল শব্দটির মাধ্যমে দুটো জীবনের গতিকে এক অদৃশ্য সুতোয় বেঁধে দিয়ে গেছেন। অতএর কান্নার শব্দ এখন আর শোনা যাচ্ছে না, কিন্তু তার ঘরের বন্ধ দরজার ওপারে জমে আছে একরাশ অপমান, ঘৃণা আর অসহায়ত্ব। পুরো বাড়ির যখন ঘুমে আচ্ছন্ন, তখন আশফাক রহমান জিদানকে সাথে নিয়ে অতএর ঘরের সামনে এসে দাঁড়ালেন। জিদান, আমি জানি পরিস্থিতিটা খুব কঠিন, কিন্তু আজ রাতটা তোমাদের। চেষ্টা করো ওর সাথে কথা বলার। ও খুব জেদি, কিন্তু মনটা নরম। হয়তো ও তোমার কথা বুঝবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি সবটা সামলে নেব। আপনি গিয়ে বিশ্রাম করুন। আশফাক রহমান একটা দ্বিধাগ্রস্ত মন নিয়ে ভিতরে চলে গেলেন। জিদানকে কয়েক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে জিদান কয়েক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে রইল। তারপর খুব সাবধানে দরজার হাতলে হাত রাখলো। দরজাটা ভেতর থেকে লক করা। সে জানতো এমনটাই হবে। সে দরজায় আলতো করে টোকা দিল। অথই, দরজাটা একটু খুলবে? ভেতর থেকে কোনো সাড়া এলো না, শুধু একটা ফুলদানি মেঝেতে আছড়ে পড়ার শব্দ পাওয়া গেল। দেখো, আমি জানি তুমি খুব রেগে আছো, তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এভাবে দরজা বন্ধ করে রাখলে কি কোনো সমাধান হবে? আমরা তো আর শত্রু নই। শত্রু? তুই আমার 14 গোষ্ঠীর শত্রু। তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? আর কোন সাহসে তুই আমার দরজার সামনে দাঁড়িয়ে আছিস? 1 মিনিটের মধ্যে যদি তুই এখান থেকে না যাস, তাহলে আমি চিৎকার করে সারা বাড়ির লোক জড়ো করবো। বলবো আমার বডিগার্ড আমার ঘরে ঢোকার চেষ্টা করেছে। তাহলে তো খুব ভালোই হয়। সবাই জানবে নতুন জামাই তার বউয়ের ঘরে ঢোকার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে। বাড়ির লোক হয়তো হাসাহাসি করবে, কিন্তু তাতে আমার কোনো লজ্জা নেই। বউ তো আমারই, তাই না? বউ? কোন মুখে তুই আমাকে বউ বলছিস ছোট লোক? তুই একটা ভাড়া করা কর্মচারী। রাস্তার টাকার জন্য তুই আমার বাবাকে ম্যানুপুলেটিভ করে এই বিয়েটা করেছিস। তুই ভাবিস না এই বিয়ের সার্টিফিকেট দেখে তুই আমার জীবনের মালিক হয়ে গেছিস। তোর জায়গা আমার পায়ের নিচে, মনে রাখিস। মালিক হওয়ার কথা তো আমি একবারও বলিনি অথই। আমি শুধু স্বামী হতে চেয়েছি। আর শোনো, তুমি এখন আমার স্ত্রী, তোমার ভালো মন্দের দায়িত্ব আমার। এই অধিকারটা কিন্তু কাজী সাহেব
সাক্ষী রেখে স্বয়ং আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি দরজাটা খোলো, আমরা ভেতরে বসে কথা বলি। এভাবে দরজার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করাটা কি খুব ভালো দেখাচ্ছে? সামনাসামনি বসে ঝগড়াটা করি। অধিকার? তুই অধিকারের কথা বলছিস? তোর মতো একটা রাস্তার ছেলের আবার অধিকার যে আমার চেয়ে বয়সও ছোট? লজ্জা করে না তোর আমার স্বামী সাজার নাটক করতে? তুই তো আমার ছোট ভাইয়ের বয়সী। কোন যোগ্যতায় তুই আমার স্বামী? তোর শিক্ষাগত যোগ্যতা কি? তোর বংশ পরিচয়টা কি? টাকা ছাড়া তোর আছেটা কি যেটা আমার বাবা তোকে দিয়েছে? আমার বংশ পরিচয় বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে কি হবে বউ? আমি তো আর তোমার কোম্পানিতে চাকরির জন্য আবেদন করিনি। আমি তো তোমার জীবনের অংশীদার হতে এসেছি। আর বয়সের কথা বলছো? ভালোবাসা কি বয়স দিয়ে মাপা যায়? আমাদের নবীজিও তো তার চেয়ে বড় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, সেখানে তো ভালোবাসার কোনো কমতি ছিল না। চুপ, একদম চুপ। তোর এই নোংরা মুখে নবীর নাম নিবি না। তোর মতো শয়তানের সাথে নবীদের তুলনা? তুই নিজেকে কি ভাবিস? তুই একটা সুযোগ সন্ধানী, একটা লোভী কুকুর। আমার বাবার অসহায়ত্বের সুযোগ নিয়েছিস তুই, কিন্তু আমি অথৈ রহমান। আমি নিজের মতো, আমি তোর মতো 2 পয়সার লোককে দেখিয়ে দেব আমার জীবনটা ছোঁয়া তো দূরের কথা, আমার ছায়াও তুই মারাতে পারবি না। ভেতর থেকে ক্রমাগত অশ্রাব্য গালিগালাজ আর কান্নার শব্দ ভেসে আসছিল। জিদান আর কোনো কথা বলল না। সে দরজায় পিঠ থেকে করিডোরের ঠান্ডা মেঝেতে বসে পড়ল। তার মুখটা জানালার আবছা আলোয় দেখা যাচ্ছে। সেখানে কোনো রাগ নেই, কোনো অপমান নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি আর অপেক্ষা। রাত গভীর হলো, আমার কান্নার শব্দ এক সময় থেমে গেল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, কিন্তু জিদান সারা রাত সেই বন্ধ দরজার সামনেই বসে রইল, একজন বিশ্বস্ত প্রহরীর মতো। যেটা আমি জানতাম না, ভোরের প্রথম আলো যখন রহমান ভিলার করিডোরে এসে পড়েছে তখন আমার ঘুম ভাঙলো। সারা রাত কান্নার কারণে চোখ দুটো ফুলে লাল হয়ে আছে আমার মনে পড়লো গত রাতের কথা। বিয়ে জিদান বন্ধ দরজাটা খুলতেই আমার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। জিদান ঠিক দরজার পাশেই দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে ঘুমিয়ে আছে। তার লম্বা শরীরটা ভাঁজ হয়ে আছে, কিন্তু মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। ভোরের আলোয় তার নিষ্পাপ ঘুমন্ত মুখটা দেখে অজান্তেই আমার ভেতরে কেমন যেন একটা অজানা অনুভূতি খেলে গেল। পরক্ষণেই আমি নিজেকে প্রচন্ড ধমক দিলাম। ছি, আমি এই লোকটার জন্য কি সব ভাবছি। অতই জোরে দরজাটা লাগাতে যাবে, তখনই শব্দ হলো। আর সেই শব্দে জিদানের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে অতইকে দেখে একটা উজ্জ্বল হাসি দিল, এমন একটা হাসি যা দেখলে যে কোনো মেয়ের মন ভালো হয়ে যেতে বাধ্য। গুড মর্নিং বউ। বাহ, তোমাকে তো সকালবেলা আরো বেশি সুন্দর লাগছে। যদিও চোখ দুটো একটু ফোলা ফোলা, তাতে কি? চাঁদেরও তো কলঙ্ক আছে। অতই তারে নির্লজ্জ আচরণে হতবাক হয়ে গেল। সে ভেবেছিল সারা রাত বাইরে থাকার পর লোকটা হয়তো ক্লান্ত থাকবে, রেগে থাকবে, কিন্তু এ তো পুরো উল্টো। তুমি এখনো এখানে? তোমার তো কোনো আত্মসম্মান বোধ নেই, তাই না? আত্মসম্মান তো তোমার কাছে বন্ধক রেখে দিয়েছি বউ। তুমি যতক্ষণ না আমার ভালোবাসা কবুল করছো ততক্ষণ আমার আত্মসম্মান ফেরত পাওয়ার কোনো আশাই নেই। যাই হোক, এসব কথা পরে হবে। আগে বলো, ঘুমটা ভালো হয়েছে তো? আমার কিন্তু মেঝেতে ঘুমিয়ে পিঠে খুব ব্যথা হয়ে গেছে। আজ রাতে কিন্তু আমি আর কোনোভাবেই মেঝেতে ঘুমাচ্ছি না, সোজা তোমার পাশে, তোমার বিছানায় এবং তোমার বুকে ঘুমাবো। এই বলে জিদান চোখ টিপল। অথই রাগে গজগজ করতে করতে কিছু বলতে যাবে, তার আগে দেখলো জিদানের হাতে একটা ট্রেতে ধোয়া ওঠা কফির মগ, টোস্ট আর তার পছন্দের অরেঞ্জ জুস। তোমার জন্য নাস্তা বানিয়ে আনলাম। আমার নতুন বউ নিশ্চয়ই কাল রাত থেকে কিছু খাইনি। নাও, খেয়ে নাও, তারপর আমরা সারাদিন ধরে ঝগড়া করার জন্য শক্তি পাবো, তাই না? আমার এসবের কোনো প্রয়োজন নেই, আর খবরদার আমার জন্য এসব করার নাটক করবে না। নাটক কেন হবে বউ? এটা তো আমার কর্তব্য। স্বামীর প্রথম এবং প্রধান কর্তব্য হলো স্ত্রীর সবকিছুর খেয়াল রাখা। আচ্ছা, তুমি যখন নিজের হাতে খাবে না তখন আমাকে খাইয়ে দিতে হবে, তাই না? এ বলে জিদান ট্রে থেকে কফির মগটা তুলে অথয়ের মুখের সামনে ধরলো। অথই মুখ ঘুরিয়ে নিল। সরো আমার সামনে থেকে, আমার বমি পাচ্ছে তোমাকে দেখে। তাই নাকি? কিন্তু তোমাকে দেখে তো আমার শুধু আমার মনে ভালোবাসা জাগছে, ফিলিংস জাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন খাবেই না। জিদান মগটা থেকে নিচে এক চুমুক কফি খেলো, তারপর চোখ বন্ধ করে এমন একটা ভাব করলো যেন অমৃত পান করছে। আহা, কি টেস্ট! আসলে কফিটা ভালো না, তোমার কথা ভাবতে ভাবতে বানিয়েছি তো, তাই এত মজা লাগছে। আচ্ছা, আমি সবটা শেষ করে ফেলি।
জিদানের এই ছেলে মানুষই আর নির্লজ্জ আচরণে অথয়ের রাগ সীমা যেন ছাড়িয়ে যাচ্ছিল। সে কিছু না বলে ধারাম করে দরজাটা লাগিয়ে দিল। জিদান দরজার বাইরে দাঁড়িয়ে হাসতে লাগলো। তার মিশন অথয় এর প্রথম ধাপ সফল হয়েছে, সে মেয়েটাকে রাগাতে পেরেছে। সেদিন থেকে শুরু হলো জিদানের রোমান্টিক অত্যাচার। এর এক নতুন অধ্যায়। অথয় যেখানে যেত জিদান তার পিছু পিছু যেত। অথয় যদি সোফায় বসে বই পড়তো, জিদান ঠিক তার পাশে গা ঘেঁষে বসে পড়তো। কি বই পড়ছো বউ? রোমান্টিক উপন্যাস? আমাকে একটু পড়ে শোনাবে? তোমার মুখে ভালোবাসার গল্প শুনতে খুব ইচ্ছে করছে। গেট লস্ট। অথয় যদি টিভিতে নিউজ দেখতো, জিদান কোত্থেকে সে রিমোটটা কেড়ে নিত। এটা কি হচ্ছে? আমি খবর দেখছিলাম, রিমোটটা ফেরত দাও। আরে দেশের খবর দেখে কি হবে, আগে নিজের ঘরের খবর তো নাও। আসো আমরা সিনেমা দেখি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখবে? তুমি হবে আমার সিমরান আর আমি তোমার রাজ। ভাবো তো একবার আমি গিটার হাতে তোমার জন্য গাইছি, তুঝে দেখা তো ये জানা সনম। এই বলে জিদান বিচ্ছিরি সুরে গান গাওয়ার ভান করতো। অথয় রাগে টিভি বন্ধ করে দিত। জিদানের অত্যাচার চরমে পৌঁছালো। এভাবে কয়েকটা দিন কেটে গেল। সেদিন বিকেলে অথয় তার ল্যাপটপে কাজ করছিল। জিদান পেছন থেকে এসে হঠাৎই তাকে জড়িয়ে ধরল। অথয়ের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ছাড়ো আমাকে, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? জিদান আরো শক্ত করে জড়িয়ে ধরে অথয়ের ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, কেন বউকে একটু আদর করতে পারবো না? তুমি এমনভাবে কথা বলছো যেন আমি কোনো পরপুরুষ। আরে আমি তো তোমার স্বামী। তোমার সারা শরীরে শুধুই আমার অধিকার। তোমার এই রেশমি চুল, তোমার এই ঘ্রাণ, সব কিছুতে শুধু আমার অধিকার। শয়তান জানোয়ার, ছাড় বলছি। আচ্ছা ছাড়বো, কিন্তু একটা শর্তে, আমাকে একটা পাপ্পি দিতে হবে। এই যে এখানে আমার গালে। জিদান তার গালটা অথয়ের মুখের সামনে এগিয়ে দিল। অথয়ের কাছে এটা ছিল চূড়ান্ত অপমান। তার রাগ, ঘৃণা, অসাধ্য সবকিছু যেন একসাথে ফেটে পড়ল। সে পাশে থাকা কাচের ফুলদানিটা তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারল জিদানের দিকে। তোর পাপ্পি খাওয়ার শখ আমি মেটাচ্ছি, হারামজাদা। জিদান চৌকিতে সরে না গেলে ফুলদানিটা সোজা তার মাথায় লাগতো। ফুলদানিটা দেওয়ালে লেগে ঝনঝন শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির কাজের লোক রহিম চাচা শব্দ শুনে ছুটে এলেন। ম্যাডাম স্যার, আপনারা ঠিক আছেন তো? জিদান ভাঙ্গা কাছের টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে ধীরে অথয়ের দিকে ফিরল। তার মুখে এবার হাসি নেই, আছে এক অদ্ভুত দৃষ্টি। অথয় ভয়ে কাঁপছিল। সে বুঝতে পারছিল এবার সে সীমা ছাড়িয়ে গেছে। সে ধীরে ধীরে অথয়ের দিকে এগিয়ে আসতে আসতে বলে, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে বউ। তোমার রাগটা দেখছি দিন দিন খুব বেড়ে যাচ্ছে। এর চিকিৎসা করা দরকার। আর আমার মনে হচ্ছে এর একটাই চিকিৎসা আছে। এরপর থেকে রাগ উঠলে ফুলদানি ছুড়বে না, সোজা আমাকে সেইভাবে আদর করবে। কারণ তুমি আমার স্ত্রী আর তোমার রাগের উপরও শুধু আমারই অধিকার। বুঝেছো আমার অবাধ্য সিনিয়র বউ? আমি কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। আমি আজ দ্বিতীয়বারের মতো এই লোকটার কাছে হেরে গেলাম। আর আমি পকেটে হাত গুজে শীষ দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেলাম যেন কিছুই হয়নি। কিন্তু আমি জানি বরফ গলতে শুরু করেছে। এই টানাপোড়েন আর খুনসুটির খেলাটা যে সবেমাত্র শুরু হলো। আজ রাতে রহমান ভিলা অস্বাভাবিক রকম শান্ত। অথয় তার বাবার কোম্পানির বোর্ড মিটিং এর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন তৈরি করছে। আগামীকালের এই প্রেজেন্টেশনের উপর কোম্পানির একটি বড় ডিল নির্ভর করছে। অতই গত এক সপ্তাহ ধরে দিনরাত এক করে এটার পেছনে শ্রম দিয়েছে। স্টাডি রুমের বড় টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজপত্র, ফাইল। অথয়ের মনোযোগ তার ল্যাপটপের স্ক্রিনে। তার আঙ্গুলগুলো দ্রুত গতিতে কিবোর্ডের উপর চলছে। রাত প্রায় 2টো বাজে। অলমোস্ট ডান, আর মাত্র কয়েকটা স্লাইড বাকি। থ্যাংক গড, কালকের প্রেজেন্টেশনটা ভালোই হয়ে গেলেও বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন। অন্তত কিছুদিনের জন্য হলেও তার দুশ্চিন্তা কমবে। ঠিক তখনই ঘটলো বিপর্যয়টা। ল্যাপটপের স্ক্রিনটা হঠাৎ নীল হয়ে গেল। কিছু হিজিবিজি লেখা ভেসে উঠল। তারপরে স্ক্রিনটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল। অথয়ের বুকের ভেতরটা স্যাত করে উঠল। হোয়াট? নো নো নো, প্লিজ, এমনটা হতে পারে না। সে বারবার পাওয়ার বাটন চাপতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। ল্যাপটপটা যেন মরে গেছে। অথয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার গত এক সপ্তাহের সমস্ত পরিশ্রম, সমস্ত ডেটা, চার্ট, গ্রাফ সব একসাথে ওই কালো স্ক্রিনটার ভেতরে বন্দি। হায় আল্লাহ, এখন কি হবে? আমি এখন কি করব? তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, চোখে পানি চলে এসেছে। অসাধ্য আর হতাশায় সে টেবিলের উপর মাথায় রেখে ফুপিয়ে কেঁদে উঠল। দরজার বাইরে করিডোরে দাঁড়িয়ে থাকা জিদান সবটাই লক্ষ্য করছিল। অথয়ের কান্নার শব্দে সে আর স্থির থাকতে পারল না। দরজায় হালকা নক করে সে ভেতরে প্রবেশ করলো। কি হয়েছে অথই? সব ঠিক আছে? সব শেষ হয়ে গেল। আমার ল্যাপটপটা ক্র্যাশ করেছে। আমার সব ডেটা, আমার পুরো প্রেজেন্টেশনটা সব নষ্ট হয়ে গেছে। কাল সকালে বোর্ড মিটিং। আমি এখন কি করব? জিদান অথয়ের কাঁধে হাত রেখে বলে। শান্ত হও, আগে কান্না থামাও, দেখি কি হয়েছে।
জিদানের স্পর্শে অথই কেঁপে উঠল, কিন্তু আজ সে জিদানের হাতটা সরিয়ে দিল না। জিদান চেয়ার টেনে অথয়ের পাশে বসলো এবং ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে নিল। কখন থেকে এমন হচ্ছে? এই তো কিছুক্ষণ আগে আমি কাজ করছিলাম, হঠাৎ করে স্ক্রিনটা ব্লু হয়ে গেল, তারপর সব বন্ধ। ব্লু স্ক্রিন অফ ডেথ হার্ডওয়্যার বা সফটওয়্যার কনফ্লিক্টের কারণে এটা হয়। তুমি কি কোনো ডেটা ব্যাকআপ রেখেছিলে? না, আমি আজ রাতেই কাজ শেষ করে সব একসাথে পেন ড্রাইভে নেবো ভেবেছিলাম। আমি এখন এত বড় একটা ভুল কিভাবে করলাম? ভুল মানুষেরই হয় অথই, ভেঙে পড়ো না। আমাকে একবার চেষ্টা করতে দাও, হয়তো ডেটাগুলো পুনরুদ্ধার করা গেলেও যেতে পারে। তুমি তুমি এটা ঠিক করতে পারবে? তুমি কি এসবের কাজ জানো? আগেই তো বলেছিলাম আমার আরো অনেক গুণ আছে বউ। তুমি শুধু আমার গুন্ডামিটাই দেখেছো, গুণগুলো তো এখনো দেখোনি। স্পেশাল ফোর্সে থাকার সময় আমাদের শুধু অস্ত্র চালাতেই শেখানো হতো না, টেকনিক্যাল অনেক বিষয়েও ট্রেনিং দেওয়া হতো। কোডিং, হ্যাকিং, ডেটা রিকভারি, এগুলো আমাদের সিলেবাসের অংশ ছিল। অথই অবাক হয়ে জিদানের কথা শুনছিল। এই লোকটা সম্পর্কে সে যা জানে তা যেন বিশাল বরফখণ্ডের চূড়া মাত্র। এর নিচে যে আরো কত কিছু লুকানো আছে সে আজ প্রথম টের পেল। তোমার কাছে কি একটা স্ক্রু ড্রাইভার সেট হবে? হ্যাঁ, ড্রয়ারে আছে। জিদান অত্যন্ত দক্ষতার সাথে ল্যাপটপের পেছনের অংশটা খুলতে শুরু করলো। তার আঙ্গুলগুলো খুব দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করছিল। অতই মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে রইল। সেই সাথে হাত জাতিয়ে সে ফুলদানি ছুঁড়েছিল, সেই হাত জাদাকে জোর করে জড়িয়ে ধরেছিল। অথচ আজ এই হাত দুটোই তার শেষ ভরসা। যা ভেবেছিলাম তাই। র্যামে সমস্যা হয়েছে, হয়তো ওভারহিটিং এর কারণে স্লটটা নড়ে গেছে। আশা করি হার্ড ডিস্কটা ঠিক আছে। জিদান প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলো। সে ল্যাপটপের ভিতরে বিভিন্ন পার্টস খুললো, পরিষ্কার করলো, আবার লাগালো। অথই চুপচাপ পাশে বসে কফি বানিয়ে তাকে সাহায্য করছিল। তাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কিন্তু একটা নীরব বোঝাপড়া কাজ করছিল। 1 ঘন্টারও বেশি সময় পর জিদান শেষবারের মতো পাওয়ার বাটনটা চাপলো। বিসমিল্লাহ। কয়েক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তারপরে ল্যাপটপের স্ক্রিনটা আলো করে জ্বলে উঠল। উইন্ডোজের ওয়েলকাম স্ক্রিন ভেসে উঠল। ও মাই গড, এটা অন হয়েছে। জিদান, তুমি পেরেছো। এখনো পুরোপুরি বলা যাচ্ছে না, ফাইলগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। জিদান দ্রুত কয়েকটা ফোল্ডার খুললো। অথয়ের প্রেজেন্টেশনের ফাইলটা ডেস্কটপেই ছিল। সেই ফাইলটা ওপেন করলো। প্রতিটা স্লাইড, প্রতিটা ডেটা, প্রতিটা চার্ট, সবকিছু একেবারে অক্ষত অবস্থায় আছে। থ্যাংক ইউ সো মাচ জিদান। আমি জানি না তোমাকে কি বলে ধন্যবাদ দিব। তুমি আজ আমাকে বাঁচিয়ে দিয়েছো। অথই এতটাই আবেগে আপ্লুত ছিল যে সে খেয়ালই করেনি সে জিদানকে জড়িয়ে ধরে ফেলেছে। জিদান 1 মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। অথয়ের শরীরে উষ্ণতা, তার চুলের ঘ্রাণ, সবকিছু মিলে জিদানের ভিতর এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। সে আলতো করে অথয়ের পিঠে হাত রাখলো। বলেছিলাম না আমি আছি। কয়েক মুহূর্ত পর অথই নিজে ভুল বুঝতে পারলো। সে লজ্জা পেয়ে জিদানের কাছ থেকে দ্রুত সরে গেল। তার গাল দুটো লাল হয়ে গেছে। আমি আসলে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, সরি। সরি কেন? স্বামীর বিপদে আপদে স্ত্রী তো এভাবেই পাশে দাঁড়াবে, তাই না? আর তাছাড়া ধন্যবাদটা তো অন্যভাবেও দেওয়া যেত। জিদান তার গালের দিকে ইশারা করলো। অথয়ের এবার লজ্জা লাগার বদলে হাসি পেয়ে গেল। সে মুখ ঘুরিয়ে হাসলো। এই প্রথম জিদানের কোনো কথায় সে রাগ করার বদলে হাসলো। যাও, এখন তাড়াতাড়ি বাকি কাজটা শেষ করে নাও, আগামীকাল প্রেজেন্টেশন আছে, তার জন্য রেডি হও। এরপর জিদান ঘর থেকে বেরিয়ে গেল। আমি প্রেজেন্টেশনের শেষ অংশটুকু করতে বসলাম, কিন্তু মনটা কিছুতেই কাজে বসছিল না। চোখের সামনে বারবার জিদানের মুখটা ভেসে উঠছিল। মনে হচ্ছিল এই লোকটা একটা রহস্যের বাক্স, যার বাইরে যতই কঠিন আর বিরক্তিকর হোক না কেন, ভেতরটা হয়তো ততটাই নির্ভরযোগ্য। পরের দিন অফিস থেকে কাজ শেষ করে যখন অথই ক্লান্ত বিধ্বস্ত শরীরে বাড়ি ফিরল, তখন রাত প্রায় 10টা। তার প্রেজেন্টেশন খুব ভালো হয়েছিল। বোর্ডের সবাই তার কাজের প্রশংসা করেছে। বাবা তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছে। মনে একটা প্রশান্তি থাকলো, শরীরটা একদম চলছিল না। সে ড্রয়িং রুমে আসতে দেখলো পুরো বাড়ি অন্ধকার, শুধু ডাইনিং টেবিলের উপর 2টো মোমবাতি জ্বলছে। আর টেবিলের ওপারে সে তার জন্য অপেক্ষা করছে জিদান। এইসব কি, বাড়িতে কেউ নেই? সবাইকে আমি ছুটি দিয়ে দিয়েছি। আজ রাতের ডিনারটা আমরা একসাথেই করব। তোমার জন্য আমি নিজের হাতে স্যুপ বানিয়েছি, চিকেন কর্ন স্যুপ, তোমার ফেভারিট। অতই অবাক হয়ে টেবিলের দিকে তাকালো। সুন্দর করে 2টো স্যুপের বাটি সাজানো, সাথে গার্লিক ব্রেড, মোমবাতি, নরম আলোয় জিদানের মুখটা অদ্ভুত মায়াবী লাগছিল। তুমি এত কিছু কেন? কারণ আমার বউ আজ একটা বড় যুদ্ধ জয় করে ফিরেছে, তার সেলিব্রেশন তো করতেই হবে, তাই না? তাছাড়া তুমি সকাল থেকে কিছুই খাওনি, এখন যদি স্যুপটা না খাও তাহলে কিন্তু আমি আবার আমার পুরনো অ্যাটিটিউডে ফিরে যাব। অথই চুপচাপ চেয়ারে বসে পড়ল। তার কিছু বলার ভাষা ছিল না। জিদান তার সামনে স্যুপের বাটিটা এগিয়ে দিল। স্যুপের প্রথম চামচটা মুখে নিয়ে অথয়ের শরীর মন দুটোই যেন জুড়িয়ে গেল। স্যুপটা অসাধারণ হয়েছে। অনেক টেস্টি হয়েছে।
হবে না, ভালোবাসা দিয়ে বানিয়েছি যে। অথই মুখ তুলে জিদানের দিকে তাকালো। মোমবাতির আলোয় জিদানের চোখ দুটো চকচক করছে। সেই চোখে আজ কোনো দুষ্টামি নেই, কোনো অধিকার ফলানোর চেষ্টা নেই, আছে শুধু একরাশ মমতা। আমার কঠোর হৃদয়ের বরফটা যেন এই উষ্ণ স্যুপের মতোই গলতে শুরু করলো। আমি এই প্রথমবার অনুভব করলাম জিদান শুধু আমার উপর চাপিয়ে দেওয়া কোনো স্বামী বা বিরক্তিকর বডিগার্ড নয়, সে তার চেয়েও বেশি কিছু। সে একজন ভরসার মানুষ, একজন বন্ধু, একজন আপনজন। এই উপলব্ধিটা আমার ভেতরটাকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিল। আমি হয়তো এখনো জিদানকে ভালোবাসতে শুরু করিনি, কিন্তু তার জন্য এক টুকরো নরম অনুভূতি আজ ঠিকই জন্ম নিল আমার মনের গভীরে। আর ভালোবাসা, সেটা হয়তো এই নতুন উপলব্ধির পথ ধরেই একদিন এসে পড়বে। ডাইনিং টেবিলের উপরে রাখা মোমবাতি দুটো প্রায় গলে এসেছে। তাদের নরম কাঁপন ধরা আলোয় জিদান আর অথৈর মুখটা মায়াবী দেখাচ্ছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কাছের জানালায় বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো লাগছে। ঘরের ভেতরটা উষ্ণ, শান্ত আর ভালোবাসার এক নীরব প্রতিশ্রুতিতে পরিপূর্ণ। সুপের বাটিটা কখন খালি হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। তারা দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে, যে চোখে কিছুদিন আগেও ছিল ঘৃণা আর বিরক্তি। আজ সেই চোখেই ফুটে উঠেছে মুগ্ধতা, কৃতজ্ঞতা আর এক অজানা নির্ভরতা। কি দেখছো অমন করে? আমার মুখে কি কিছু লেগে আছে? তোমাকে দেখছি, ভাবছি তুমি আসলে কে? তুমি কি সেই লোক যাকে আমি প্রথম দিন রাস্তায় অপমান করেছিলাম, নাকি তুমি সেই বডিগার্ড যে আমাকে ছায়ার মতো আগলে রেখেছিলে, নাকি তুমি সেই স্বামী যে আমার সব জেদ, সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছে, নাকি তুমি আজকের এই মানুষটা যে আমার সবচেয়ে বড় বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে? জিদান অথৈর হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিয়ে বলে, আমি তোমার সব প্রশ্নের উত্তর অথই। আমি তোমার অতীতের সেই তিক্ত স্মৃতি, আমি তোমার বর্তমানের সেই ছায়াসঙ্গী, আর আমি তোমার ভবিষ্যতের সেই স্বামী হতে চাই যার বুকে মাথা রেখে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আমি শুধু জিদান নই, আমি তোমার জিদান। জিদানের কথাগুলো যেন কবিতার মতোই অথৈর হৃদয়ে গিয়ে বিঁধল। তার ভিতরটা এক অদ্ভুত ভালো লাগাই ভরে উঠল। এই প্রথম কেউ তাকে এত সুন্দর করে ভালোবাসার কথা বলল। তার চোখ দুটো জলে ভরে এলো, কিন্তু এ জল কান্নার নয়, পরম প্রাপ্তির। আমি খুব অন্যায় করেছি তোমার সাথে জিদান। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। তুমি কি পারবে আমাকে ক্ষমা করতে? জিদান অথৈর চোখের জল আলতো করে মুছিয়ে দিয়ে বলে, পাগলি, স্বামী কি কখনো তার স্ত্রীর উপর রাগ করে থাকতে পারে? তুমি তো আমাকে কষ্ট দাওনি, তুমি তো শুধু নিজেকে কষ্ট দিয়েছো। তুমি একটা দেয়াল তুলে রেখেছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে, কিন্তু আজ দেখো তোমার ভালোবাসার উষ্ণতায় সেই দেয়ালটা কেমন গলে গেছে। জিদান চেয়ার ছেড়ে উঠে অথৈর পাশে এসে দাঁড়ালো। সে অথৈর হাত ধরে তাকে দাঁড় করালো। মোমবাতির আলোয় তাদের ছায়া দুটো দেওয়ালে এক হয়ে গেছে। তোমার কি মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম রাগ উঠলে ফুলদানি ছড়বে না, সোজা আমাকে এসে আদর করবে। আজ তো তোমার মনে কোনো রাগ নেই, আছে শুধু ভালোবাসা। তাহলে আজকে আমি আমার প্রাপ্য আদরটা পেতে পারি না বউ? জিদানের দুষ্টামি ভরা কথাই অথৈর মুখটা লজ্জে লাল হয়ে গেল। সে মাথা নিচু করে ফেলো। জিদান আলতো করে তার চিবুক ধরে মুখটা তুলল। আমার চোখের দিকে তাকাও অথই। অথৈ তার ভেজা চোখে জিদানের চোখের দিকে তাকালো। সেই চোখে সে আজ দেখতে পেল এক মহাসমুদ্রের গভীরতা, যেখানে সে নিশ্চিন্তে ডুবে যেতে পারে। অথৈ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার জীবনের সমস্ত দ্বিধা, সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে জিদানের গলা জড়িয়ে ধরল। তারপর প্রথমবারের মতো নিজের ইচ্ছেই নিজের ভালোবাসা প্রকাশ হিসেবে জিদানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এই পাপ্পিটা আগের দিনে সেই জোর করে করা চুম্বনের মতো ছিল না। এই চুম্বনে ছিল সমর্থন, ছিল বিশ্বাস, ছিল দুটো আত্মার পরম মিলন। জিদানও পরম আবেশে অথৈকে নিজের বাহু বন্ধনে জড়িয়ে নিল। তাদের মধ্যে জমে থাকা সব ভুল বোঝাবুঝি, সব দূরত্ব যেন এই একটা কিসেই গলে জল হয়ে গেল। কিছুক্ষণ পর জিদান যখন অথৈকে নিজের থেকে আলগা করল, তখন দুজনের শ্বাস ভারী হয়ে উঠেছে। অথৈর মুখটা লজ্জায় আর ভালোবাসায় থরথর করে কাঁপছে। অবশেষে তুমি আমার রোমান্টিক অত্যাচার বুঝতে পারলে বউ? হ্যাঁ, বুঝেছি। আর এই অত্যাচার ছাড়া আমি এখন এক মুহূর্তও বাঁচবো না। তাই নাকি? তাহলে তো অত্যাচারের মাত্রাটা আরো বাড়াতে হবে। আজ রাত থেকে শুরু করা যাক, কি বলো? জিদানের কথাই অথৈ আরো লজ্জা পেয়ে তাকে খামচে ধরল। জিদান উচ্চস্বরে হেসে উঠল। আজ রাতের এই হাসিটা ছিল তাদের নতুন জীবনে নতুন সঙ্গীত।